সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ৫৪টি খালে একযোগে কাজ শুরু। আগামী ৩ সপ্তাহ ইরানে হামলার পরিকল্পনা করে রেখেছে ইসরায়েল, জানালো আইডিএফ। এপ্রিল আসছে, নিউজিল্যান্ড পুরুষ ও শ্রীলঙ্কা নারী দল খেলবে ওয়ানডে ও টি-20 সিরিজ। আগামী ২ বছরে দেশের মানুষের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য। কারণ বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে। সোমবার খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। যারা দেশে বিভ্রান্তি ছড়াতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দিনাজপুরের কাহারোলে শাহপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৪টি খাল খনন কর্মসূচি শুরু হলো। সোমবার সকালে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সড়ক পথে দিনাজপুরের কাহারোলে যান তিনি। শাহপাড়া খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাহারোলে রামচন্দ্রপুর ও মুকুন্দপুর ইউনিয়নে অবস্থিত শাহপাড়া খালের দৈর্ঘ্য ১২.২ কিলোমিটার। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কৃষি, সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে দেশের ৫৪ জেলায় ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন করবে সরকার। খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। আমরা চাই এমন পলিসি নিতে, আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। সরকার কৃষি বান্ধব নীতি অনুসরণ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। কৃষি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত এমন অনেক ভাই বোন আছে না? এদেরও তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে না? এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের অর্থনীতির ওপর চাপ পড়ছে, তারপরও প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। যে ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় কোনো লটারি পদ্ধতি থাকতে পারে না। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইসুদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান। আপনি যদি প্রাইমারি স্কুলের স্টাডি করেন, আপনি দেখবেন ক্লাস 3-তে গিয়েও তার সুন্দরভাবে একটি শব্দ বলতে পারে না, ক লয় কাল্লা কলা বলতে পারে না। এমনকি টিচাররাও আবার ক লয় কাল্লা অন্য প্রনাউন্সিয়েশন করে। ইটস এ প্রবলেম এভরিওয়্যার। লেটস স্টার্ট ফ্রম দিস পয়েন্ট। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 9টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আরও জানান, ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 2-1 দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে। জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন। ধর্ম মন্ত্রণালয় সহ সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের 8:30। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো টাইমের পরিবর্তন করা হবে। এখানে আপনারা জানেন যে প্রায়
35,000-এর মতো মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। তার মধ্যে মহিলাদেরও সুযোগ থাকবে, প্রায় 3500 জন মহিলাও এখানে নামাজ পড়ার সুযোগ পাবেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, অর্থাৎ আজ সোমবারই শেষ হয়েছে সরকারি অফিস আদালতের কার্যক্রম। এতে টানা এক সপ্তাহের বড় ছুটিতে যাচ্ছে দেশ, যা দেখা সাপেক্ষে 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগে 19 থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পাশাপাশি 17 মার্চ পবিত্র শবে কদর ও 18 মার্চ সাধারণ ছুটি থাকবে। এর ফলে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিন ঈদের ছুটি ভোগ করবেন কর্মজীবীরা। তবে এরই মধ্যে অনেকেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিশেষ করে ট্রেন যাত্রায় যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেন তারা সকাল থেকে বিভিন্ন গন্তব্যে রওনা হয়েছেন। ফার্স্ট টাইম ট্রেন জার্নি ভালোই লাগতেছে। সরকার যে পদক্ষেপটা নিয়েছে অনলাইনে 100% টিকিট নিশ্চিত করা, এই কারণে আমরা প্ল্যাটফর্মে এসে বা স্টেশনে বা রেল স্টেশনে এসে আমাদের টিকিট কাটার জন্য কোনো ভোগান্তি হতে হচ্ছে না। ঈদ উপলক্ষে দাদু বাড়ি যাচ্ছে, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন অনেক ভালো করেছে। সকাল থেকে ঢাকা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যে সমস্ত ট্রেন ছেড়ে গিয়েছে, প্রত্যেকটা ট্রেনই মানে অন টাইমে ঢাকা থেকে ছেড়ে যায়। 2-1টি ট্রেন একটু বিলম্বে ছেড়ে যায়, তার মধ্যে নীলসাগর এক্সপ্রেসটি 30 মিনিট বিলম্বে ঢাকা থেকে ছেড়ে যায়। আজকে ঈদ স্পেশাল ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আজকে থেকে ঈদ স্পেশাল ট্রেনের চলাচল শুরু। ঈদ সামনে রেখে পোশাকের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ঘরের সাজসজ্জার উপকরণ। পর্দা থেকে টেবিল ম্যাট, শোপিস থেকে ফেরি লাইট কিংবা কৃত্রিম বাহারি ফুল, সব মিলিয়ে জমজমাট হোম ডেকোর বাজার। ঈদের আনন্দ এখন আর শুধু পোশাকে সীমাবদ্ধ নেই, ছড়িয়েছে গৃহসজ্জায়ও। অন্দরমহলে নতুনত্বের ছোঁয়া আনতে হোম ডেকর বা গৃহসজ্জার পণ্যের বাজার এখন ক্রেতাদের ভিড়ে মুখরিত। শতরঞ্জি, বিছানার চাদর, পর্দা, সোফা ও কুশনের কাবার, কার্পেট, শোপিস সবকিছুতেই ঈদের পরশ। গোলাপ, অর্কিড ও চেরি সহ বাহারি কৃত্রিম ফুলের দিকে ঝুঁকছেন অনেকেই। আমাদের সাথে ঘরেরও সৌন্দর্যটা অনেক বেশি প্রয়োজন, এই জন্য আমি এটাকেও অনেক বেশি প্রাধান্য দিই। এটা সহজে আর কি আপনার ওয়াশ করা যায়, পরিষ্কার করা যায়, সেই জন্য আর কি এটা আমাদের চয়েস। আমরা বেশ কয়েকটা মার্কেটে ঘুরেছি, কোথাও দাম বেশিটা পাইনি আর কি, রিজনেবল, মানে অন্যান্য দিনের মতোই সেম রেগুলার প্রাইসই আছে আর কি। ঈদের সামনে ঘর সাজানোটাই মূল উদ্দেশ্য আমার কাছে। ঘরটা সুন্দর লাগলে মেহমান আসলেও ভালো লাগে। দেয়ালে ভিন্নতা আনতে ওয়াল ম্যাট, নানা আকারের ছবির ফ্রেম, পেইন্টিং, ফুলদানি ও শোপিসের চাহিদাও বেড়েছে। এসবের সঙ্গে নতুন পর্দাও চাই। গরমে বেশিরভাগ ক্রেতার তাই পছন্দ হালকা রঙের কাপড়। শুধু জামা কাপড় পরলে তো ঘরটা পূর্ণাঙ্গ সুন্দর হয় না, সেজন্য আমরা বেডশিট, পর্দা সবকিছু দিলে আমাদের কাছে ভালো লাগে। কেনাকাটা মোটামুটি শেষ, এখন এই ঘরের টুকিটাকি জিনিস, আর কিছু না। 27 রোজার পরে প্রত্যাশাটা একটু ভালো আশা করি, কারণ ওই সময় আমাদের কাস্টমার একটু চাপে। ঈদের আগে হোম ডেকোর আইটেমের চাহিদা কয়েক গুণ বাড়ায় খুশি বিক্রেতারা। এখন ভালোই চলতেছে, কাস্টমারের সমাগম আছে, শুরুতে ছিল না, এখন রোজার শেষ সময় সবারই একটু প্রয়োজন, সবাই কেনাকাটার মধ্যে আগ্রহী। যার যেটা ভালো লাগে সেটাই নিচ্ছে, ঠিক আছে। কাস্টমার আছে আলহামদুলিল্লাহ, টুকিটাকি চলতেছে আর কি। কাস্টমার কিনতেছে ঘর সাজানোর জন্য, বাট আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিনা। উৎসবকে ঘিরে অন্দরমহলকে সাজিয়ে তুলতে ক্রেতাদের এই ব্যস্ততা যেন ভালোবাসা আর অতিথি আপ্যায়নের প্রতিচ্ছবি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ঈদ উল ফিতর ও পয়লা বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী ও দেলদুয়ার উপজেলার তাঁতপল্লীতে দিনরাত চলছে শাড়ি তৈরির কাজ। ভোর থেকে রাত পর্যন্ত খটখট শব্দে মুখর থাকছে প্রতিটি তাঁত। দোকানে শোভা পাচ্ছে বাহারি সব শাড়ি। বাঙালি নারীর উৎসবের এক চিরন্তন সঙ্গী শাড়ি। অনেকের অন্যতম পছন্দ টাঙ্গাইলের তাঁতের শাড়ি। ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাহারি ডিজাইন আর নতুনত্ব এনেছেন তাঁতিরা। দুটি বড় উৎসব সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের ক্রেতারা ভিড় জমাচ্ছেন টাঙ্গাইলের পাথরাইল, করটিয়া, কালিহাতীর বল্লা সহ অন্যান্য তাঁতপল্লীতে। পুরান ঢাকা থেকে আসতে ইসলামপুর নববাড়ি থেকে প্রতিবারই আসি, এবার আসছি ওই যে টাঙ্গাইলের শাড়ির জন্য। কাপড়ের মান গুণগত অনেক ভালো, প্রাইসও কম, এর জন্য আমি এখানে বারবার মার্কেট করতে আসি। কটন, হাফ সিল্ক জামদানি, সফট সিল্ক, মসলিন জামদানি, টিস্যু জামদানি, কাতান, বালুচুরি ও বেনারসি সহ নানা ধরনের শাড়ি তৈরিতে ব্যস্ত কারিগররা। তসরের শাড়ি ও হাফ সিল্ক শাড়ি তৈরি করতেছি, ইনশাল্লাহ এবার ভালো হতে পারে। সামনে ঈদ, পয়লা বৈশাখ,
নতুনত্বের পাশাপাশি টেকসই ও আরামদায়ক হিসেবেও টাঙ্গাইলের শাড়ির সুনাম রয়েছে, তাই এর চাহিদা অনেক বেশি। বড় উৎসব আমাদের ঈদ, তারপরে পুজো আছে, সামনে পয়লা বৈশাখ আসতেছে, তারপরে 26শে মার্চে আমাদের ভালো বেচাকিনি হয়। এই বছর রাজনৈতিক অস্থিরতা নেই, পাশাপাশি করোনা মহামারী বা এই ধরনের কোনো কিছু ঝঞ্ঝা নেই। তো আমাদের মনে হয় এই বছর ঈদটা খুব সুন্দরভাবে হবে। জিআই পণ্য হিসেবে স্বীকৃত টাঙ্গাইল শাড়ির জনপ্রিয়তা অটুট থাকলেও কমেছে তাঁতের সংখ্যা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। এই রাত সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটান। 20 রমজানের পর যে কোনো বেজোড় রাতে শবে কদর হতে পারে, তবে 26 রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে আলেমদের অভিমত। শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে আল কদর নামে একটি সূরাও আছে। শব অর্থ রাত বা রজনী, আর কদর অর্থ সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদরের আরবি অর্থ হল লাইলাতুল কদর। পবিত্র শবে কদরের রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। গুনাহ মাফ এবং অধিক সওয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির আজকারের মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করেন। নতুন প্রজন্মের কাছে বাংলা রঙের নাম পরিচয় করিয়ে দিতে প্রকাশিত হলো বই ইনি মিনি রং চিনি। রবিবার অমর 21শে বইমেলার শেষ দিন বইটির মোড়ক উন্মোচন করে বার্জার। এই সময় উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মহসিন হাবিব চৌধুরী সহ অনেকে। আয়োজকরা জানান, ইনি মিনি রং চিনি কেবল একটি বই নয়, এটি শিশুদের জন্য বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে পরিচয়ের এক আনন্দময় মাধ্যম। একই সময় বাংলার রঙে বাংলা নামের আরেকটি বই উন্মোচিত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাথে চলমান যুদ্ধের উত্তেজনা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহার। সেক্ষেত্রে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে জানান তিনি। ইরানে আগামী 3 সপ্তাহে হামলার একটি পরিকল্পনা প্রস্তুত করার কথা জানায় ইসরায়েলের সেনাবাহিনী IDF। অপরদিকে তেহরান যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে প্রথমবারের মতো শেজিল মিসাইল দিয়ে ইসরায়েলে হামলার দাবি করে ইরান। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইরানি হামলায় দেশটিতে 3369 জন আহত হয়েছেন। এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে 1.5 ঘন্টায় 37টি ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। ড্রোন সংক্রান্ত একটি ঘটনার জেরে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খেলার খবর। আগামী 13 এপ্রিল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। মিরপুরে 17, 20 ও চট্টগ্রামে 23 এপ্রিল অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর 27, 29 এপ্রিল এবং 2 মে হবে 3 ম্যাচের T20 সিরিজ। মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। র্যাঙ্কিংয়ের হিসাব বিবেচনায় বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে এই সিরিজে বাংলাদেশকে বেশ সুবিধাজনক অবস্থানে রাখছে নিউজিল্যান্ড দল, কারণ IPL ও PSL এর ব্যস্ত সূচির কারণে নিউজিল্যান্ড তাদের প্রথম সারির বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না। ফলে সফরের দলে থাকছেন না অধিনায়ক মিচেল স্যান্টনার, রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ড, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি ও লকি ফার্গুসন। এর সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 54টি খালে একযোগে কাজ শুরু। আগামী 3 সপ্তাহ ইরানে হামলার পরিকল্পনা করে রেখেছে ইসরায়েল, জানালো IDF। এপ্রিলে আসছে নিউজিল্যান্ড পুরুষ ও শ্রীলঙ্কা নারী দল, খেলবে ওয়ানডে ও T20 সিরিজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।